আমরা যদি মানুষের লাইফের দিকে তাকাই, মানুষের লাইফটা কীরকম? সে খুব ছোট্ট একটা শিশু ছিল, আস্তে আস্তে সে বড় হচ্ছে, সে কৈশোরে আসলো, তারপরে সে একটা ফুল অ্যাডাল্ট একটা লাইফ পার করলো। কিন্তু এরপরে দেখা যাচ্ছে তার বয়স যখন 60 ইয়ার্স প্লাস হয়ে গেল, আস্তে আস্তে সে যেন একটু তার বয়স এত বেশি বেড়ে গেল যে আস্তে আস্তে তার ফাংশনাল ক্যাপাসিটি, ফাংশনাল অ্যাবিলিটি এগুলো আস্তে আস্তে কমতে থাকে, সে বৃদ্ধ হয়ে যায় এবং সে তার অ্যাডাল্ট লাইফে সে যেভাবে কাজ করতে পারতো, তার যেই বলা যেতে পারে যে ক্যাপাসিটি ছিল, ফাংশনাল অ্যাবিলিটি ছিল, এভরিথিং ডিক্লাইন করতে থাকে এবং ফাইনালি পার্সনটা একটা সময় এসে মারা যায়। একটা নর্মাল লাইফ সাইকেল অলমোস্ট এইরকমই। এই যে এইখানে আমরা দেখছি যে তার লাইফে এই যে চেঞ্জেস আসে, যে প্রথমে সে শিশু ছিল, সেখান থেকে সে অ্যাডাল্ট লাইফে আসলো। এখানে কি ছিল, সে প্রথমে তার ফাংশনাল স্ট্যাটাস যা ছিল অ্যাডাল্ট লাইফে সেটা একটা পিক মোমেন্ট পায় এবং তার এই পিক লাইফ কয়েক ডিকেড ধরে থাকে, 2 ডিকেড বা 3 ডিকেড ধরে থাকে এবং তারপরে ফাইনালি তার এজিং হয়ে যায়, সে বয়স্ক হয়ে যায় এবং বয়স্ক হয়ে গেলে সে এখনও বেঁচে আছে, সে সারভাইভ করছে, কিন্তু তার সার্টেন ক্যাপাসিটি, সার্টেন ফাংশন কম্প্রোমাইজড হতে শুরু করে বা ক্যাপাসিটি কমতে থাকে। এই সময় আমরা কি বলি, যেখানে এজিং হচ্ছে, রাইট? যখন এজিং হয় সেখানে ওভারঅল একটা পার্সন এজ হচ্ছে, এখানে ভেতরে আসলে কি হয় আমরা আসলে দেখি যে এখানে যে ইন্ডিভিজুয়াল যে সেলগুলো থাকে এইগুলোতেও আসলে সিমিলারভাবে অল্টারেশন হতে থাকে। কীরকম অল্টারেশন হতে থাকে? আমরা দেখি যে সময়ের সাথে সাথে এই সেলগুলার যে ফাংশন, ভায়াবিলিটি এগুলো কমতে থাকে। তাহলে সেলুলার ফাংশন, সেলুলার ভায়াবিলিটি সময়ের সাথে সাথে কমতে থাকে এবং এই যে সেলুলার ফাংশন বা ভায়াবিলিটি কমে গেল, এটা কিন্তু আসলে এমনি এমনি হয় না। এখানে একটা প্রোগ্রেসিভ ডিক্লাইন আমরা হতে দেখি, বাট এটার পিছনে দেখা যাচ্ছে যে এনভায়রনমেন্টাল ইফেক্ট যেমন আছে, ঠিক একইভাবে এটার পেছনে আমরা দেখি কিছু জেনেটিক ইফেক্টও আসলে আছে। সো এরকম হয় যে কোনো জায়গায় যদি এক্সট্রিম এনভায়রনমেন্টাল কোনো অল্টারেশন থাকে বা এক্সট্রিম জেনেটিক কোনো অল্টারেশন থাকে, এইখানে তখন এজিং নর্মালি যেরকমটা আমরা এক্সপেক্ট করি তার থেকে আরও বেশি হয়ে যেতে পারে। সো এখানে এই ফ্যাক্টরগুলো আসলে ভ্যারিয়েবল হিসেবে কাজ করে, যে জেনেটিক কোনো কম্পোনেন্টে যদি কোনো মিউটেশন থাকে, এমন হতে পারে প্রিম্যাচার এজিং হয়ে গেছে, একটা লোকের বয়স অ্যাকচুয়ালি মনে করো 25 বছর, কিন্তু তাকে দেখে তুমি মনে করতেছো সে একদম বৃদ্ধ হয়ে গেছে। অথবা মনে করো যে কারো এনভায়রনমেন্টাল স্ট্রেস এত বেশি, তার বয়স অ্যাকচুয়ালি 50, তাকে দেখে মনে হচ্ছে তার বয়স আসলে 60। সো এই স্ট্রেস, এনভায়রনমেন্টাল ইফেক্টস এগুলো সব কিছুই আসলে আমাদের এজিংয়ের সাথে একদম সরাসরিভাবে রিলেট করে। সো আলটিমেটলি মূল কথা কি, তাহলে একটা এক্সোজেনাস একটা ইফেক্ট আছে, রাইট? একটা এক্সোজেনাস ইফেক্ট আছে, যে এক্সোজেনাস ইফেক্টের কারণে সেলুলার লেভেলে অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে সেলুলার লেভেলে ড্যামেজ হতে থাকে। সেলুলার লেভেলে ড্যামেজ হতে থাকে। সেলুলার লেভেলে ড্যামেজের পাশাপাশি একদম যদি আমি মলিকুলার লেভেলও দেখি, সেই মলিকুলার লেভেলও আমি আসলে ড্যামেজ হতে দেখি, প্লাস জেনেটিক অ্যাবনর্মালিটিস থাকতেও পারে এবং এইটার আলটিমেট নেট রেজাল্ট হচ্ছে প্রোগ্রেসিভ ডিক্লাইন ইন দ্য ফাংশন, প্রোগ্রেসিভ ডিক্লাইন ইন দ্য সেলুলার ভায়াবিলিটি। এবং এই পুরা ঘটনাটাই আলটিমেটলি সেটাকে আমি বলছি দিস ইজ সেলুলার এজিং। তাহলে সেলুলার এজিং আমি আসলে কী বলতেছি, সেটা হচ্ছে যে কিছু এক্সোজেনাস ইনফ্লুয়েন্সের কারণে এবং কিছু জেনেটিক অ্যাবনর্মালিটিসের কারণে আমরা দেখছি সেলুলার এবং মলিকুলার ড্যামেজ হচ্ছে এবং সেই ড্যামেজের কারণে আমরা দেখতেছি আলটিমেটলি সেলুলার ফাংশন এবং ভায়াবিলিটি দুইটাই আসলে প্রোগ্রেসিভলি কমতে থাকে এবং এই প্রসেসটাকে আমরা বলতেছি সেলুলার এজিং। এখন সেলুলার এজিং যেটা হচ্ছে, এটার পেছনে আসলে কারণ কী বা মেকানিজম কী? আসলে মোটা দাগে আমরা আসলে মেকানিজমে 4টা পয়েন্টের কথা বলে থাকি। প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে ডিএনএ ড্যামেজ, দেন যেটা আসবে সেটা হচ্ছে সেলুলার সেনেসেন্স, তারপরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের যে প্রোটিনের যে হোমিওস্ট্যাসিস, সেখানে কিছু অল্টারেশন হয় বা ডিফেক্ট থাকে। সো এভাবে বলা যেতে পারে যে ডিফেক্ট প্রোটিন হোমিওস্ট্যাসিস। অ্যান্ড আরেকটা মেকানিজম হচ্ছে আমাদের নিউট্রিয়েন্ট সেন্সিং, এই প্রসেসটা ডিসরেগুলেটেড হয়ে যায়। সো ডিসরেগুলেটেড নিউট্রিয়েন্ট
সেন্সিং। সো মোটা দাগে এই 4টা মেকানিজম আসলে ফাংশন করে, যেইখান থেকে আমরা আসলে সেলুলার এজিং আসলে হইতে দেখি। বাট এগুলো নিয়ে আমরা একটু সংক্ষেপে একটু আলোচনা করতে চাই। সবার আগে ডিএনএ ড্যামেজ নিয়ে একটু কথা বলি। সো ডিএনএ ড্যামেজ আসলে কীভাবে হচ্ছে? সো দেখা যাচ্ছে এখানে কোনো একটা এক্সোজেনাস ফ্যাক্টর থাকতে পারে, লাইক বাইরের কোনো একটা ফ্যাক্টর ফাংশন করতেছে, অথবা একটা এন্ডোজেনাস ফ্যাক্টরও থাকতে পারে। যেমন এন্ডোজেনাস ফ্যাক্টর কীরকম? মনে করি যে আমাদের বডির মধ্যে তো বিভিন্ন রকম রিয়াকশন হয়। সো বিভিন্ন রকম রিয়াকশন বা বিভিন্ন রকম সিচুয়েশনে দেখা যাচ্ছে কিছু রিয়াক্টিভ অক্সিজেন স্পিসেস তৈরি হয়, যেটাকে আমরা সংক্ষেপে আরওএস বলতেছি। এইগুলা কিন্তু ডিরেক্টলি ডিএনএকে আসলে ড্যামেজ করতে পারে, বা এগুলা ডিরেক্ট ড্যামেজিং ইফেক্ট আছে। আবার এই যে এক্সোজেনাস কিছু ফ্যাক্টর আছে, সেটা হইতে পারে একটা ফিজিক্যাল, হতে পারে সেটা একটা কেমিক্যাল ফ্যাক্টর, হতে পারে সেটা একটা বায়োলজিক ফ্যাক্টর। তাহলে ফিজিক্যাল, কেমিক্যাল বা বায়োলজিক এরকম কোনো এক্সোজেনাস ফ্যাক্টর অথবা একটা এন্ডোজেনাস ফ্যাক্টর, যেটাই থাকুক না কেন, আলটিমেটলি এই দুইজনের মধ্যে যে কোনো একজনের মাধ্যমে অথবা বোথ ইনভলভ থাকতে পারে। তারা সরাসরিভাবে আমাদের ডিএনএর যে ইন্টিগ্রিটি সেটাকে থ্রেট করে, লাইক ডিএনএ ইন্টিগ্রিটিটা ওখানে কম্প্রোমাইজড হয়ে যায়, বা তারা ডিএনএ ইন্টিগ্রিটির উপরে দেখা যাচ্ছে ড্যামেজ করে ফেলতে পারে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, আমাদের সেলে 2 জায়গায় ডিএনএ পাচ্ছি, একটা হচ্ছে নিউক্লিয়াস, সেখানেও ডিএনএ আছে, আবার যে মাইটোকন্ড্রিয়া সেখানেও ডিএনএ আছে, তাহলে কোন ডিএনএতে ড্যামেজটা হচ্ছে? উত্তর হচ্ছে বোথ। নিউক্লিয়ার ডিএনএ বা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, বোথ আর ইনভলভড। সো 2 জায়গাতে আলটিমেটলি আমরা দেখি যে ডিএনএ ড্যামেজ হচ্ছে। এখন যখন এই ডিএনএ ড্যামেজ হয়, নর্মালি আমাদের বডির মধ্যে সেই ড্যামেজটাকে রিপেয়ার প্রসেস আছে, আমাদের ডিএনএ রিপেয়ার সিস্টেম আছে, কিছু পার্টিকুলার এনজাইম আছে। সো এই এনজাইমগুলো কাজ হচ্ছে, ঠিক আছে ভালো কথা, এনভায়রনমেন্টাল কারণে হোক বা যে কোনো কারণে হোক, যে ডিএনএ ড্যামেজ হচ্ছে সেই ড্যামেজকে রিপেয়ার করে ফেলা হয়। নর্মালি কিন্তু খুব ভালোভাবে রিপেয়ার করা হয়, কিন্তু যতই রিপেয়ার করা হোক না কেন, কিছু কিছু ড্যামেজ আসলে পারসিস্ট করে যায়। সো সাম ড্যামেজ, আসলে দেখা যাচ্ছে কিছু ড্যামেজ আসলে একটা সময় পারসিস্ট করে ফেলে। তো দেখা যাচ্ছে একটা লম্বা সময় এভাবে যাচ্ছে, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, লম্বা সময় ধরে যখন এরকম প্রসেস চলতে থাকে, তখন দেখা যায় যে একটা সময় গিয়ে মনে হবে যে সেলের মধ্যে আসলে অনেক বেশ ভালো পরিমাণ ড্যামেজ অ্যাকুমুলেট করছে। সো যদিও ইনিশিয়ালি হয়তো বা খুব সামান্য পরিমাণ ড্যামেজ পারসিস্ট করতেছে, সাম ড্যামেজ পারসিস্ট করতেছে, বাট সময়ের সাথে এগুলো অ্যাকুমুলেট করতে থাকে। সো যত বয়স বাড়তে থাকে এই ড্যামেজগুলো অ্যাকুমুলেট করতে থাকে। এখন এই যে অ্যাকুমুলেট করতেছে, দিস লিডস টু এজিং, এখন এইখানে আমরা কিছু ক্লিনিক্যাল কিছু অ্যাসপেক্ট নিয়ে আসি। যেমন আমরা মোটামুটিভাবে বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যে প্রত্যেক বছরে বা প্রতি 1 বছর যদি আমরা ধরি, আমাদের যে হেমাটোপোয়েটিক যে স্টেম সেল আছে, এই হেমাটোপোয়েটিক স্টেম সেলে প্রত্যেক বছরে অ্যাটলিস্ট 14টা করে মিউটেশন চলতে থাকে, 14টা করে নতুন মিউটেশন তৈরি হয়। এখন এই যে মিউটেশনগুলো হয়, সেই মিউটেশনগুলো দেখা যাচ্ছে কোনো একটা ডিএনএ ড্যামেজ থেকেই হচ্ছে, এবং এগুলো রিপেয়ার প্রসেসও চলে। কিন্তু যতই রিপেয়ার প্রসেস করা হোক, কিছু ড্যামেজ পারসিস্ট করে যায় এবং সময়ের সাথে সাথে ড্যামেজগুলো অ্যাকুমুলেট করতে থাকে। সো দেখা যাচ্ছে যে একটা লোকের বয়স লাইক 60 বছর হয়ে গেছে, তাহলে তুমি চিন্তা করো 60 বছরে কত রকম নতুন নতুন মিউটেশন হচ্ছে বা ড্যামেজ হচ্ছে, এবং আলটিমেটলি 60 বছর বয়সে গিয়ে কত রকম আলটিমেটলি অ্যাকুমুলেট করতে পারে। সো দেখা যাচ্ছে যে এই জন্য হেমাটোপোয়েটিক স্টেম সেল লাইক সময়ের সাথে সাথে যত বয়স বাড়তেছে, এই ড্যামেজগুলো অ্যাকুমুলেট করতেছে, একটা সময় গিয়ে তখন দেখা যাচ্ছে এখান থেকে ক্যান্সার ডেভেলপ করা শুরু করে। সো দেখা যাচ্ছে যে এই কারণে আমরা যে হেমাটোপোয়েটিক লিনেজের যে ক্যান্সারগুলো দেখি, মনে করছি লিউকেমিয়া, মোস্ট অফ দ্য লিউকেমিয়াস কিন্তু আসলে ওল্ড এজেই দেখা যায়। একটা লিউকেমিয়া আছে ALL, এটা আমরা একটু আর্লি চাইল্ডহুড বা আর্লি এজে পাই, বাট আদারওয়াইজ যে AML এর কথা বলি, CLL এর কথা বলি বা CML এর কথা বলি, এইগুলো কিন্তু আমরা আসলে লাইক ওল্ড এজেই বেশি পাই, মিডল এজেও ওভাবে পাই না। মোস্টলি এখানে যা বললাম এগুলো সবই লাইক 50 বছরের পরেই আমরা ইউজুয়ালি দেখি, 50-60 বছর বয়স বা এরকম পার হওয়ার পরেই দেখি, তার আগে আমরা খুব একটা আসলে দেখি না। বাট ALL যেটা, সেটা আমরা একটু আর্লি চাইল্ডহুডে পাই। বাট মোস্ট অফ দ্য লিউকেমিয়াস বা হেমাটোলজিক্যাল যে ম্যালিগনেন্সিগুলো আছে বা লিম্ফোপ্রোলিফারেটিভ যে ডিসঅর্ডারগুলো আছে, সো মোস্টলি দেখা যাচ্ছে যে ওল্ড এজেড পার্সনে হয়। সো বেসিক কথা হচ্ছে হেমাটোলজিক্যাল ক্যান্সার এজেড পার্সনে হওয়ার রিস্ক বেশি, জাস্ট এই সিম্পল মেকানিজমের কারণে। আবার সেমভাবে আরও কিছু ডিজিজের নাম আসলে বলা যায়, যেখানে আমরা দেখি যে এই ডিএনএ রিপেয়ার প্রসেসের সাথে
প্রবলেম বা অল্টারেশন জড়িত। যেমন একটা কন্ডিশনের নাম বলি, একটা কন্ডিশন নাম হচ্ছে আমাদের ওয়ার্নার সিনড্রোম। এখন ওয়ার্নার সিনড্রোমের যেটা সমস্যা সেটা হচ্ছে আমাদের এই যে ডিএনএ ড্যামেজগুলো হয় এক্সোজেনাস ফ্যাক্টর বা এন্ডোজেনাস ফ্যাক্টর দিয়ে, সেই ডিএনএ ড্যামেজ হলে সেটা তো রিপেয়ার করতে হবে, রাইট? এখন রিপেয়ার করার পরেও কিছু ড্যামেজ পারসিস্ট করে, সেখান থেকে এজিং হয়ে যাচ্ছে। এখন যদি এমন হয় ডিএনএ রিপেয়ার এনজাইম যেটা, সেই ডিএনএ রিপেয়ার এনজাইমের ডিফেক্ট, যেমন একটা এনজাইমের নাম বলি ডিএনএ হেলিকেজ। এইটা আসলে ডিএনএ রিপেয়ার করতে কাজ করে, ডিএনএ রেপ্লিকেশনে কাজ করে, বা ডিএনএ তো তোমার হচ্ছে ডাবল স্ট্যান্ড না, এটা আনটুইস্টিং এই এনজাইমটা আসলে কাজ করে। সো ডিএনএ রিপেয়ার বলি, রেপ্লিকেশন বলি, বেশ কিছু জায়গায় তার কাজ আছে, বাট রিপেয়ার ইজ ওয়ান অফ দ্য থিং। এখন কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে দেখা যায় কি ডিএনএ হেলিকেজ এটা যে তৈরি হবে ওই জিনে একটা ডিফেক্ট আছে, ডিফেক্টিভ জিন হওয়ার কারণে ডিএনএ হেলিকেজটা ঠিকমতো তৈরি হয় না, ডিফেক্টিভ প্রোডাক্ট তৈরি হয়। সো আলটিমেটলি ডিএনএ রিপেয়ার প্রসেসটা বাধাগ্রস্ত হয়। ডিএনএ ড্যামেজ থাকলে সেটা যে সেটার যে রিপেয়ার প্রসেস, রিপেয়ারটা ডিফেক্টেড। সো আলটিমেটলি ইট উইল প্রমোট সেলুলার এজিং মোর লাইক র্যাপিডলি। সো দেখা যাচ্ছে ওয়ার্নার সিনড্রোম, সেখানে আমরা সেলুলার এজিং লাইক নর্মালি যেই সময় আসার কথা তার থেকে আরও আগেই আমরা হয়তো বা হইতে দেখবো। সো ওয়ার্নার সিনড্রোম এই ঘটনাগুলো ঘটতেছে, বা সিমিলার আরও কিছু কন্ডিশনের নাম আসতে পারে, যেমন একটা হচ্ছে ব্লুম সিনড্রোম, আরেকটা কন্ডিশন হচ্ছে অ্যাটাক্সিয়া টেলানজিএক্টাসিয়া। সো এই দুইটা কন্ডিশন আমরা কি দেখি, এখানে আমাদের যে ডিএনএ রিপেয়ার যেই জিনগুলো আছে, যেই জিনগুলো থেকে ডিএনএ রিপেয়ার এনজাইমগুলো প্রডিউস হচ্ছে, সেই জিনে আলটিমেটলি মিউটেশন হচ্ছে, এবং মিউটেশনের কারণে তাদের ক্ষেত্রে আমরা আর্লি এজিং বা প্রিম্যাচিউর এজিং আমরা আসলে হইতে দেখি। সো তাহলে ডিএনএ রিপেয়ার প্রসেস এইটার সাথে এইজিংয়ের একটা সম্পর্ক আছে, এটা আমাদের কাছে খুব ক্লিয়ার কাট তাহলে চলে আসো। সো ডিএনএ যে ড্যামেজ হচ্ছে, সেই ডিএনএ ড্যামেজ আলটিমেটলি আমাদের সেলুলার এজিংয়ের জন্য রেসপন্সিবল। একটা নর্মাল পার্সনে আমরা সেলুলার এজিং যেই এজে দেখি, এই পার্টিকুলার ডিএনএ রিপেয়ার প্রসেসে যদি আসলে বাধাগ্রস্ত হয় বা সেখানে যদি কোনো ডিফেক্ট থাকে, তাহলে আমরা আরও আর্লি এজেই আসলে আমরা এজিং প্রসেসটাকে আসলে এক্সপিরিয়েন্স করব। নেক্সট ভিডিওতে আমরা সেলুলার সেনেসেন্স, ডিফেক্টিভ প্রোটিন হোমিওস্ট্যাসিস সেগুলো